These symptoms must usually last 2 weeks and also represent a change in functioning in order for a diagnosis of depression. এই ধরনের জিনিসগুলো অনেক সময় 2-3টে একসাথে আসে। খুব সিভিয়ার ডিপ্রেশন হলে অনেকগুলো, যে এক্সাম্পলস গুলো সিমটমস গুলো দেখছেন সেগুলোর অনেকগুলো একসাথে থাকতে পারে। আবার অনেক সময় খুব মাইল্ড একটা ডিপ্রেশন, যেটা একটু কথা বললে বা বন্ধুদের সঙ্গে একটু বেরোতে গেলাম বা মা বাবার সঙ্গে একটু সময় স্পেন্ড করলাম, পুরোটাই কনটেক্সটের উপরে নির্ভর করে। সেইভাবে কিন্তু এই ডিপ্রেশনকে আমরা ট্রিট করতে পারি। আচ্ছা, এডিএইচডির একটা আলাদা আমি স্লাইড রেখেছি এখানে, এবং একটা সমীক্ষা দিয়েছি, যেটা পাবলিক এডুকেশন সিস্টেম ইউনাইটেড স্টেটসে, জানেন তো আমরা তো সবসময় উদাহরণ দিই এই তো ইউএস এর এত ভালো সবকিছু, কিন্তু ওদের যদি দেখেন না, ওদের স্কুলেতে বা ওদের এডুকেশন ইনস্টিটিউশনে এডিএইচডির সংখ্যা একদম চচ্চর করে বেড়ে চলেছে, চচ্চর করে। এবং সাংঘাতিক অসুবিধার মধ্যে তারা আছে। এই এডিএইচডি কে কিভাবে ট্রিট করবে, বা ট্রিট তো করা বলাটা ভুল, এদেরকে কিভাবে সাপোর্ট দেবে। কারণ যেহেতু এটা একটা নিউরো ডাইভার্সিটির একটা পার্ট, মানে এদের ব্রেন কিন্তু, ব্রেনের নিউরনটা কিন্তু এমন ভাবেই থাকে, যেটা আপনি এমনি যে ট্রিটমেন্ট, একটা ডিপ্রেশনের বাচ্চাকে যেভাবে ট্রিট করছেন, এডিএইচডি কে কিন্তু সেইভাবে ট্রিট করলে হবে না, বা সেই সাপোর্ট দিলে হবে না। তার জন্য কিন্তু স্পেশালাইজড আপনার নলেজ এবং স্পেশালাইজড আপনার কাউন্সিলিং থেরাপি প্রয়োজন আছে। এই এডিএইচডিটা যেহেতু আমাদের ক্লাসরুমেও দেখা যাচ্ছে, ইন্ডিয়ান ক্লাসরুমেও আজকাল দেখা যাচ্ছে এডিএইচডি, লার্নিং ডিফিকাল্টিজ, এই সবগুলো কিন্তু আস্তে আস্তে আমাদের ইন্ডিয়ান ক্লাসরুমসেও কিন্তু খুব প্রিভ্যালেন্ট হয়ে যাচ্ছে। এবং ছোট্টখাট্ট জিনিস, ছোট্টখাট্ট সিমটমস যেটা দেখে আপনি বুঝতে পারবেন, সে বাড়িতে বাচ্চা হোক বা স্কুলে যদি আপনি থাকেন, বা আপনার পাড়াতে দেখেন, মানে ইমিডিয়েট নেবারহুডে দেখেন, সেটা কি জানেন তো, সেই সিমটমস গুলো জেনে রাখা খুব দরকার। নট পেইং অ্যাটেনশন টু ডিটেলস, একটুখানি একটুখানি দেখে নিয়ে অন্যদিকে চলে গেল, অ্যাটেনশন ফ্লিকার করতে লাগবে। কেয়ারলেস মিস্টেক, ফোকাস করতে পারে না, শুনবে যে সেই ধৈর্যটা নেই, কারণ প্রচন্ড হাইপার অ্যাক্টিভ তো সে, অর্গানাইজ করতে পারে না জিনিসপত্র, এলোমেলো হয়ে যায়, যে কোনো কাজ করতে অ্যাভয়েড করে, না করব না। আর ডেইলি, প্রতিনিয়ত ডেইলি অ্যাক্টিভিটিতে কিন্তু ভুলে যায়। আর একটা মেন্টাল ডিসঅর্ডার বা মেন্টাল ইল হেলথ কজ করে, সেটা হচ্ছে কিন্তু দেখা যাচ্ছে অ্যালকোহলিক ড্রিঙ্কস, অ্যালকোহলিজম, অতিরিক্ত এটা অতিরিক্ত বলবো না, এই বিঞ্জ ড্রিঙ্কিং। বিঞ্জ ড্রিঙ্কিং মানে কি জানেন তো, এটাকে স্প্রিড ড্রিঙ্কিংও বলে। ও সবাই খাচ্ছে, আমিও খেয়ে নিই। এইভাবে কিন্তু দেখা যায় অ্যালকোহলিজমটা এখান থেকে শুরু হয় বেশি। দুটো বন্ধু খাচ্ছে, এই তুই খাবি, আচ্ছা তুই খাচ্ছিস আমিও খাচ্ছি, এই যে জিনিসটা এখান থেকেও কিন্তু বলা হয়, যদিও এটার পার্সেন্টেজ অনেক কম আমাদের ইন্ডিয়ান স্কুলসে। তবে আস্তে যদি সেভাবে সমীক্ষা করা হয়, বা আপনাদের মধ্যে কেউ যদি রিসার্চ করেন পরবর্তীকালে, এই এমএ এডুকেশন পাশ করার পরে, দেখবেন মেন্টাল হেলথ নিয়ে, বিশেষ করে ছাত্রছাত্রীদের শিক্ষায় এই মেন্টাল হেলথের গুরুত্বটা, বা কি কি যে ইমোশনাল, সাইকোলজিক্যাল, সোশ্যাল যে ইস্যুস গুলো আছে, যেগুলো আমরা প্রথমেই বললাম, সেইগুলোর কার পার্সেন্টেজ কতটা, কি কি ধরনের ইলনেস আছে স্টুডেন্টদের মধ্যে, সে স্কুল হোক, বিশ্ববিদ্যালয় হোক, হায়ার এডুকেশন হোক, যেখানেই হোক, সেটা যদি স্টাডি করেন তাহলে বুঝতে পারবেন যে আহ আসল চিত্রটা কি। তো এটা আমার আপনাদের কাছে আশা থাকলো, যদি কেউ রিসার্চ করেন, বা ছোট্টখাটো রিসার্চ, মানে যে আপনাকে পিএইচডি করতে হবে তা নয়, আপনি এমনিও রিসার্চ পেপার করতে পারেন, তার জন্য ইন্ডিপেন্ডেন্ট রিসার্চও কিন্তু করা যায়। বিশেষ করে এই ধরনের থিওরিটিক্যাল কাজ, যেখানে কিনা আপনার কোনো খরচ প্রয়োজন হবে না, আপনার আহ একটু বুদ্ধি লাগবে, রিসার্চ মেথোডোলজি জানবেন, সেটা তো আপনারা অলরেডি পড়ছেন। আগামী আরো একটা বছর আছে, পাশ করার পরে দেখবেন আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে কিভাবে রিসার্চ করা যায়, ছোট্টখাট্ট রিসার্চ, পিএইচডি। আর একটা জিনিস হলো সুইসাইড। খুব বিস্তারিত যাচ্ছি না, এখানে একটা আমি ওহাইওর একটা এক্সাম্পল দিয়েছি, এবং এটা খুব গুরুত্বপূর্ণ এক্সাম্পল, যেটা আপনি মেন্টাল হেলথ যেখানেই পড়বেন সেখানে ওই এক্সাম্পলটা দেয়া থাকে।
ওহাইওতে 1963 থেকে 65 এর মধ্যে কিন্তু প্রচন্ড দেখা গেছে স্টুডেন্টরা সুইসাইড করছে, এবং এই সুইসাইডের টেন্ডেন্সি অনেক সময় যে দেখেছিলাম না আমরা, ডিপ্রেসিভ পেশেন্ট, প্রলং ডিপ্রেশন, মানে দীর্ঘদিনের ডিপ্রেশন কিন্তু সুইসাইডাল একটা টেন্ডেন্সি আনতে পারে। এবং এর মধ্যে খুব মজার বিষয় হলো, আমরা বলি না ও তো ভালো করতে পারলো না তাই জন্য সুইসাইড করলো, বুঝছো, তাছাড়াও মানে ভালো পারফরমেন্স হয়তো একাডেমিক ফেলিওর ছাড়াও দেখা যাচ্ছে এই বুলিং, সোশ্যাল আইসোলেশন, ইস্যুজ অ্যাট হোম, এই প্রত্যেকটা জিনিসই কিন্তু সুইসাইডের জন্য বড় কারণ। আচ্ছা, এবার দেখি, সময় তো হুড় করে বেরিয়ে যাচ্ছে আমাদের। সেখানে কিছু সমীক্ষা দেওয়া আছে যেগুলো আমাদের মানে পরে আমরা দেখে নিলেই হবে, এটা খুব ইম্পর্টেন্ট কিছু নয়। আচ্ছা, আমি এই যে মনোদর্পণের কথা বলছিলাম, এখানে সেটা আমি একটুখানি এটাকে ওপেন করে দেখিয়ে দিই আপনাদেরকে। এই যে এনসিআরটি অ্যাকচুয়ালি এই মনোদর্পণটা বানিয়েছিল, যেখানে এইটাকে হাইপারলিংক করাই আছে, আপনারা দেখতে পাবেন। এটা কোভিড-19 এর সময় 2020-তে প্রথম এই উদ্যোগটা নেওয়া হলো, যেখানে দেখুন সাইকোলজিক্যাল সাপোর্ট সার্ভিসেস ফর স্টুডেন্টস ডিউরিং অ্যানুয়াল এক্সামিনেশন, প্রত্যেকটা সময় কিভাবে সাপোর্ট দেবেন, তাদের কি কি মেন্টাল ইস্যুজ, মেন্টাল হেলথ ইস্যুজ আসছে এবং সেগুলোকে কিভাবে মিটিগেট করা যায় সেইগুলো সম্বন্ধে একটা বড় পলিসি ডকুমেন্ট কিন্তু বার করেছিল। এবং এই মনোদর্পণ ইনিশিয়েটিভ হচ্ছে কিন্তু ইজ আ পার্ট অফ দ্য আত্মনির্ভর ভারত অভিযান। আমরা সবাই জানি যে অনেকগুলো প্রকল্প আমাদের সেন্ট্রালি নেওয়া হয়েছিল, এটা কিন্তু একটা। এখানে এছাড়া আমি আরেকটা সাইট আপনাদের খুলে দেখাচ্ছি, যেটা বুঝতে সুবিধা হবে। সেটা হলো, আরেকটা হলো এই যে একেবারে মিনিস্ট্রি অফ এডুকেশনের পেজ, যেখানে দেখুন সাইকোলজিক্যাল সাপোর্ট ফর মেন্টাল হেলথ অ্যান্ড ওয়েল বিং অফ স্টুডেন্টস ডিউরিং দ্য কোভিড আউটব্রেক অ্যান্ড বিয়ন্ড। কোভিড আউটব্রেকে প্রথম এই পদক্ষেপটা নেয় মিনিস্ট্রি অফ এডুকেশন, এবং এনসিআরটি কিন্তু এই পুরো ডকুমেন্টটা হেল্প করেছিল বানাতে। এবং এখানে দেখুন খুব সুন্দরভাবে এক একটা ট্যাবে না টিপস ফর স্কুল স্টুডেন্টস, টিচার্স অ্যান্ড ফ্যামিলি, এবং এখানে ছোট্ট ছোট্ট করে বলা আছে কোয়ালিটি ফ্যামিলি টাইম, লার্নিং ক্যান বি ফান, ইন্টারাক্টিভ অনলাইন ক্লাসেস, এম্পাওয়ার অ্যাডোলেসেন্ট পিয়ার সাপোর্ট। আমরা জানি যে সহপাঠীদের একটা গুরুত্বপূর্ণ কিন্তু এখানে একটা অবদান থাকে। এবার টিচারদের জন্য দেখুন এইগুলো আছে, লার্নিং উইথ লাইফ স্কিলস, এনগেজ ইন প্লেফুল অ্যাক্টিভিটিস, প্রোভাইড সাপোর্ট অ্যান্ড অ্যাটেনশন, প্রমোট রেজিলিয়েন্স। পেরেন্টসদের জন্য দেখুন বলা আছে অ্যাক্টিভ লিসনিং, শুনতে হবে। একটা বাচ্চা যখন কিছু বলছে না, আমাদের তো সময় নেই, আমরা নিজেরাও তো ফোন নিয়ে নিজেদের কাজ নিয়ে ব্যস্ত থাকি, তাই না? যারা আমরা হোম মেকার, যারা ধরুন কোনো চাকরি করছে না, এরকম সংখ্যা খুবই কম আছে আজকাল, সবাই আমরা কোনো না কোনো ভাবে কিন্তু উই আর এনগেজ। ইভেন যাদেরকে আগে আমরা হাউস ওয়াইফ বলতাম, তারাও কিন্তু টুকটাক কিছু না কিছু একটা ভোকেশনে জড়িত আছে। কিন্তু তাদেরকেও কিন্তু তাদের একটা বড় রোল আছে এখানে, সেই রোল গুলো এখানে কিন্তু খুব সুন্দর করে বলা আছে। শুধু তাই নয়, এছাড়াও টিপস ফর ইউনিভার্সিটি, কলেজ স্টুডেন্টস, ফ্যাকাল্টি, টিচার্স, ফ্যামিলিজ, এদের জন্য কি কি করণীয়। দেখুন, সমস্যা গুলো শুধু বললে তো হবে না, বা সেইগুলো নিয়ে আলোচনা করলে তো হবে না, আমাদেরকে সেই সমস্যাগুলো থেকে বেরিয়ে আসতে হবে। এবং ওই যে প্রথমে সেকেন্ড বা থার্ড স্লাইডে বললাম না যে মেন্টাল হেলথ অ্যান্ড এডুকেশন, এই যে জায়গাটা, এটা দুটো ভাবেই কিন্তু আমরা করে থাকি। একটা হলো সরাসরি একটা থিওরিটিক্যাল ডিসিপ্লিন হিসেবে পড়ছি, আর একটা হচ্ছে থ্রু পলিসিজ অ্যান্ড প্র্যাকটিসেস। পলিসির মাধ্যমে যখন আপনার কাছে আসছে, আর আপনি যখন একজন স্টেক হোল্ডার, সে হন ইদার স্টুডেন্ট, টিচার, মাদার মানে প্যারেন্টস, কেয়ার গিভার, বা ইয়ে কর্তৃপক্ষ, অ্যাডমিনিস্ট্রেটর, যাই হন, আপনার কিন্তু দায়িত্ব থাকছে সেই জায়গাগুলো থেকে মানে সেই মেন্টাল হেলথকে রেস্টোর করা। এই পেজেতে গিয়ে একদম প্রত্যেকটা আলাদা আলাদা করে দেখুন বলা আছে, টিপস ফর স্কুল স্টুডেন্টস, টিচার্স অ্যান্ড ফ্যামিলিজ, টিচার্স, পেরেন্টস। এছাড়াও কিন্তু কিছু টিপস দেওয়া আছে ফর ইউনিভার্সিটি, কলেজ স্টুডেন্টস, ফ্যাকাল্টি, টিচার্স অ্যান্ড ফ্যামিলিজ। আপনারা কেউ কি জানতেন এই মনোদর্পণ সম্বন্ধে? আমাকে একটু চ্যাটে লিখুন তো দেখি কতটা আপনারা ইয়ে করতেন। আহ ইন্টারনেটে জানতাম তো না। আমরা তো সারাক্ষণ ইন্টারনেটে খুঁতখুত করতেই থাকছি, তাই না? Well, so this as a part of the education fraternity, as a part of the academic discipline, liberal discipline education, আমাদের কিন্তু এই জায়গাগুলো জানা খুব দরকার। আমার কাজ হলো অ্যাজ টিচার
টু ফেসিলিটেট, আপনাদেরকে ধরিয়ে দেয়া। আপনাদের কাজ হলো এই বিষয়গুলোকে, এই যে ধরিয়ে দিলাম আমি, এখান থেকে এই উৎস ধরে নিজেদেরকে আরো ভালোভাবে তৈরি করা। আচ্ছা, এবার চট করে, যেহেতু সময় একদম শেষ হয়ে গেছে, আমি চট করে আর একটা জায়গায় চলে যাই, সেটা হচ্ছে পার্সোনালিটি। খুব ছোট্ট করে, কারণ পার্সোনালিটির যে তিনটে থিওরি আপনাদের আছে, কি কি থিওরি আছে আমায় একটু বলবেন? পার্সোনালিটির কি কি থিওরি আছে? যেহেতু এটা তো অ্যাডিশনাল ক্লাস হচ্ছে, আপনাদের ক্লাস তো অলরেডি আগে হয়েছে, আমি একটু জেনে নিই আপনাদের আইডিয়া, তাহলে বুঝতে পারবো পড়াশোনা কতটা করছেন। সেটা আমাকে জানতে হবে তো, যে পড়াশোনাটা হচ্ছে কিনা। কি কি থিওরি আছে? আসলে একটা ট্রেড মনে থিওরি, হতো শুনি। সাইনোডাইনামিক থিওরি আছে, আচ্ছা, সাইকোডাইনামিক থিওরি আছে, বেশ। আর কি ট্রেস থিওরি আছে? থিওরি আছে, সেলডন থিওরি আছে, হিউম্যানিস্টিক অ্যালপোর্ট থিওরি আছে। বাহ বাহ, হুম। খুব ভালো, তারপর ভেরি সাইকো অ্যানালিটিক্যাল থিওরি আছে। থিওরি আছে। বেশ বেশ, থ্যাংক ইউ। ঠিক আছে, এবার বেশ। তাহলে দেখুন, তিনটে জিনিস আছে। একটা শেয়ার করবি। সাইকোডাইনামিক একটা থিওরি আছে, একটা আছে আপনাদের ট্রেট থিওরি, আর একটা আছে সোশ্যাল লার্নিং, তাই না? এই তিনটে জিনিস আছে। চট করে হ্যাঁ, তিনটে জিনিসের ডিফারেন্সটা একটু মনে রাখতে হবে। বাকি কিন্তু থিওরি অজস্র বই আছে, আমি বইয়ের নাম গ্রুপেতে বলে দেবো, এখন এখানে আর সময় হচ্ছে না, যেহেতু আমি একটু বেসিক ডিফারেন্সটা বলে দিই, যেটা আপনাদের জানাটা দরকার। বাকি তো এসএলএম এ খুব সুন্দর করে থিওরি গুলো বলা আছে, আর সাইকোলজির যে বইগুলো আপনারা দেখছেন, কনসাল্ট করছেন, সেখানেও কিন্তু এসকে মঙ্গলের বই বলুন বা জেসি আগরওয়ালের বই বলুন, সেইগুলোতে কিন্তু খুব সুন্দরভাবে এই থিওরি গুলো তারা কি বলেছেন, এখানে নতুন করে আমার কোনো চিন্তা ভাবনা তো আমি অ্যাড করতে পারবো না, কিন্তু বেসিক, হোয়াট ইজ দ্য বেসিক ডিফারেন্স ইন দিস থ্রি থিওরিজ, সেটা কিন্তু জানা খুব দরকার। আমি সেই তিনটে বেসিক জায়গা একটু আপনাদের বলে দিই। সাইকোডাইনামিক থিওরি মূলত প্রবক্তা হলেন ফ্রয়েড, এবং উনি যেটা বলছেন যে শিশুকালীন অবস্থাতেই কিন্তু পার্সোনালিটি গ্রোথের যে মূল ধারাটা, সেটা শুরু হয়ে যায়। এবং তিনটে যে জিনিসের কথা উনি বলেছেন, ইগো, সুপার ইগো উনি নাম দিয়েছিলেন, তার মাধ্যমেই কিন্তু ছোট্ট ছোট্টবেলা থেকে, ডিউরিং চাইল্ড ডেভেলপমেন্ট পিরিয়ড, সেখানেই কিন্তু পার্সোনালিটি ডেভেলপমেন্টের অধিকাংশ উৎসটা শুরু হয়েছে। ট্রেট থিওরিতে আসি, তার মানে ওখানে কি থাকলো, ওখানে হচ্ছে ছোট্ট চাইল্ডহুড থেকেই কিন্তু, চাইল্ডহুড ডেভেলপমেন্ট থেকেই কিন্তু পার্সোনালিটি ডেভেলপমেন্ট হচ্ছে। এখানে ট্রেট থিওরিতে অল্পট কি বলছে, অল্পট যেহেতু বিহেভিয়ারিস্টিক সাইকোলজিস্ট ছিলেন, হ্যাঁ। আচ্ছা, বিহেভিয়ারিস্ট যে সাইকোলজিস্ট, একটা নাম বলতে পারবেন যার অলরেডি আপনারা পড়েছেন লার্নিং থিওরি, বিহেভিয়ারিজমের লার্নিং থিওরিতে পড়েছেন তার থিওরি, সেই প্যাভলভের তত্ত্ব ম্যাম। প্যাভলভ। আর আরেকজন? স্কিনার। গুড, ভেরি গুড। কে বলছে এটা, দেবজিৎ নাকি? আমি স্কিনার, দীপঙ্কর বলছি। ডারউইন, ম্যাম ডারউইন, দীপঙ্কর বললাম। আচ্ছা, ক্লাসিক্যাল দীপঙ্কর, কন্ডিশনিং আর গুড ম্যাম গুড, ডারউইন। ভেরি গুড। ক্লাসিক্যাল, আমরা প্যাভলভ আর স্কিনার পেয়ে গেছি, ব্যাস আর হ্যাঁ দরকার ম্যাম। নেই। আচ্ছা বেশ, আপনারা মিউট করে নিন, না হলে ব্যাকগ্রাউন্ড নয়েজ আসবে, বাকিদের অসুবিধা। আচ্ছা, ট্রেট থিওরি খুব মজা। ওকে ম্যাম। দেখুন, বিহেভিয়ারিজম যখনই বলছে, তার মানে হচ্ছে বিহেভিয়ার, তো বিহেভিয়ার মানে হচ্ছে কিছু আহ গুণ, গুণাবলী থেকে আসছে, তাই তো? মানে আমার কিছু একটা, আমার বিহেভিয়ার খুব ভালো, তার মানে আমি হচ্ছে খুব মডেস্ট, সো মডেস্টি ইজ মাই ট্রেট। অল্পট বললেন যে না, ওই ছোটবেলা অবস্থায়, চাইল্ডহুড ডেভেলপমেন্টের মধ্যে দিয়ে পার্সোনালিটি ডেভেলপ করছে তা নয়, এটা করছে কিছু ট্রেট অলরেডি থাকছে। এবং সেই ট্রেট গুলো কি কি, একটু চট করে দেখিয়ে দিই এখানে। মানে কিছু ট্রেট থাকতে হবে, সেই ট্রেট ভালো মন্দ, কেউ হয়তো খুব মিশুকে, কেউ খুব লাজুক, এই ধরনের কিছু জিনিসের কথা উনি বললেন। সেই জিনিসগুলো দেখুন, এই ট্রেট মানে কিছু গুণাবলীর কথা উনি বললেন, এবং এই গুণাবলী গুলোই কিন্তু ডিসাইড করছে তার পার্সোনালিটি কেমন হবে। আমরা অনেক সময় বলি না, ও ভীষণ ইন্ট্রোভার্ট, এ ভীষণ এক্সট্রোভার্ট, বাবা আমি তো অত পারি না, আমার অত আমি অত স্মার্ট নই। এই যে বিষয়গুলো, এইগুলোই হচ্ছে ট্রেট, এবং অল্পটের থিওরির মধ্যে কিন্তু এই ট্রেট গুলো বলছে যে কিছু জেনেটিক্যালি ট্রেট থাকছে তার মধ্যে, খানিকটা সে পরিবেশ থেকে নিয়ে নিজের ব্যক্তিত্ব তৈরি করছে। এবং এই ব্যক্তিত্বের সঙ্গে তাহলে শিক্ষার বা শেখার সংযুক্ত করতে হবে, তো আমাদেরকে যুক্ত করতে হবে, যে কেন তাহলে পার্সোনালিটিটা লার্নিং এর ফ্যাক্টর হিসেবে আমরা দেখছি। কারণ আমরা কিন্তু জানি যে একটি বাচ্চা বা যারা পড়াশোনা শিখছে, শিখনের মধ্যে যদি
অ্যাজ এ টিচার আমার কাজ কিন্তু হচ্ছে সেই শিক্ষার্থী বা সেই শিশুটির ব্যক্তিত্ব, সঠিক ব্যক্তিত্ব সাধন করা, তাই না? তাহলে এই থিওরি গুলোর মধ্যে দিয়ে যেগুলো আমরা পাবো, নিজেরা বুঝতে পারবো যে কিভাবে একটা শিশুর ব্যক্তিত্ব আমরা গড়ে তুলতে পারি, বা যে ব্যক্তিত্ব আছে সেই ব্যক্তিত্ব মধ্যে আরো ভালো তাকে, সেই ব্যক্তিত্ব তাকে, যদি ভালো ব্যক্তিত্ব থাকে সেটাকে বজায় রাখার জন্য কি কি করণীয় সেগুলো করতে পারি। আর যেহেতু হয়তো আপনারা অনেকেই জানেন, যেহেতু অনেকে, সবাই তো গ্রাজুয়েশন অথবা বিএড করে এসেছেন, যে ফ্রয়েডের সাইকোডাইনামিক থিওরিটা কিন্তু বেশ খানিকটা রিডান্ডেন্ট। এখন কিন্তু আমরা সোশ্যাল লার্নিং থিওরি, ট্রেট থিওরি, অলপোর্টের বা আইসেঙ্কের টাইপ থিওরি, যদিও টাইপ থিওরিটা আপনাদের নেই, কিন্তু ট্রেটের পরেই টাইপ থিওরিটা ছিল, মানে এসেছিল। আর সোশ্যাল লার্নিং থিওরি, যেহেতু সোশ্যাল কনস্ট্রাকটিভিস্টিক লার্নিং একটা বড় পার্ট, এবং অতিরিক্ত আমাদের শেখা বা শেখানোর মধ্যে এই সোশ্যাল কনস্ট্রাকটিভিজম ঢুকে পড়েছে, তার জন্য কিন্তু আমরা এই সোশ্যাল লার্নিং থিওরি পার্সোনালিটি ডেভেলপমেন্টের একটা বড় জায়গা নিয়েছে, এবং এটা কিন্তু বেশি গ্রহণযোগ্য আমাদের কাছে। ট্রেটটাও যেমন দরকার, আমার নিজস্ব কিছু ইনস্টিংক্ট থাকবে, কিছু জেনেটিক্যালি আমার আগের পূর্ব ইয়ে থেকে আমি নিয়েছি, এবং সেটাকে নার্চার করার জন্য কিন্তু সঠিক পরিবেশ লাগবে। আর সোশ্যাল লার্নিং থিওরি মানে যার নামে আমরা সোশ্যাল লার্নিং থিওরি জানি, সেটা হলো কি নাম বলুন? হ্যাঁ, না, সেটা তো সোশ্যাল কনস্ট্রাকটিভিস্টিক, কিন্তু সোশ্যাল লার্নিং থিওরি পার্সোনালিটির, সেটা ভাইগটস্কি তো অবশ্যই, উনি প্রবক্তা সোশ্যাল কনস্ট্রাকটিভ। বান্দুরা, বান্দুরা, রাইট, থ্যাংক ইউ। আলবার্ট বান্দুরা। হ্যাঁ, আলবার্ট বান্দুরা। তাহলে এই আলবার্ট বান্দুরা যেটা বলছেন সোশ্যাল লার্নিং থিওরিতে, যে কিচ্ছু না, একটা পার্সোনালিটি ডেভেলপ করে পরিবেশ থেকে, সে সোশ্যাল সোসাইটি থেকে, তার সারাউন্ডিং থেকে, যেভাবে ভালো সারাউন্ডিং মানে পার্সোনালিটি ভালো হবে। আর এই অনুকরণের মাধ্যমে থেকে নাকি? অনুকরণের অবশ্যই অবশ্যই অনুকরণের মাধ্যমে শেখে। ইমিটেশন একটা পার্ট, যদিও ওটা পুরোটা নয় দীপঙ্কর, একদম সবটাই ইমিটেট করে শিখে যাচ্ছে তা নয়। এখন সোশ্যাল লার্নিং থিওরি যে জায়গাটায় এসেছে, সেখানে বলছে যে ট্রেট, তার মধ্যে কিছু ডিসপোজিশন থাকবে, তার সাথে পরিবেশ যদি ভালো দেওয়া হয়, তাহলে কিন্তু সেই শিশুটি বা সেই মানুষটি কিন্তু খুব ভালো শিখবে। এবং সারা জীবন পার্সোনালিটি ডেভেলপমেন্ট কিন্তু ওই বাচ্চা বয়সে হয়ে, যেটা সাইকোডাইনামিক থিওরি বলছে যে ছোট বয়স থেকেই সেটা নির্ধারণ হয়ে যায়, সোশ্যাল লার্নিং থিওরি কিন্তু তা বলছেন। যেহেতু সে প্রতি মুহূর্তে, 10 বছর আগে আমার যা ব্যক্তিত্ব ছিল, আজ কিন্তু সেই ব্যক্তিত্ব অনেক পাল্টে গেছে। ভালো মন্দটা পরে বিচার্যের বিষয়, এবং অভিভাবকের, অভিভাবক, অ্যাজ আ কেয়ার গিভার, অ্যাজ আ প্যারেন্ট, অ্যাজ টিচার্স, আমাদের কাজ হলো কিন্তু সেই ব্যক্তিত্ব তাকে সঠিকভাবে নিয়ে যাওয়া, যাতে, এবং সেই ব্যক্তিত্ব সঠিকভাবে নিয়ে যেতে হলেই আমাকে সঠিক শিক্ষণ দিতে হবে।